ফার্স্ট একটু আমি আমার পরিচয়টা দিয়ে নিই। অলরেডি সাবির ভাই বলছেন। আমার ফুল নেম হচ্ছে এমডি ইব্রাহিম হোসেন। আমি এখন কারেন্টলি ইউএসএ একটা কোম্পানিতে জব করতেছি এসকে ইঞ্জিনিয়ার হিসেবে। কোম্পানির নাম হচ্ছে অ্যাচিভ টেস্ট প্রেপ। আমার ফার্স্ট অফিস ছিল জেডএস সলিউশন লিমিটেড, বাংলাদেশে কোম্পানি। এবং আমার ইউনিভার্সিটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং কেউ যদি আরো ডিটেলস জানতে চান, আমি স্লাইডে একটা লিংক অ্যাটাচ করে দিয়েছি। এখানে আপনারা সকল ডিটেলস পেয়ে যাবেন। আমি স্লাইডের লিংকটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করে দিব। এখানে আমার যাবতীয় গিটহাব, ফেসবুক এবং আদার্স লিংকস গুলো পেয়ে যাবেন কন্ট্যাক্ট করার জন্য। ওকে, আমরা একটু সামিটা দেখি যে আজকের ওয়েবিনারে আমরা কি কি দেখব। আমরা প্রথমে একটু এপিআই সম্পর্কে জানবো, বা এপিআই টেস্টিংটা কি, কেন প্রয়োজন পড়ে, এপিআইটা আসলে কিভাবে কাজ করে। কারণ আমরা একটা জিনিস শিখবো, সেই জিনিসটা কিভাবে কাজ করে, তার কেন এত প্রয়োজনীয়তা রয়েছে, সেটা যদি না জানি আসলে ওই জিনিসটা মজা পাবো না। যে আমি একটা জিনিস টেস্ট করব, বা এজ এ টেস্টার হিসেবে আপনারা যখন আপনাদের ক্যারিয়ারটা শুরু করবেন, তখন আমাদের ইন্ডাস্ট্রিতে এপিআই টেস্টিংটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। যেমন বলা যায় যে একটা মানুষের মেইন ইম্পর্টেন্ট পার্ট মেরুদণ্ড। এখানে কয়েকজন এতক্ষণ শুনলাম আপনারা কয়েকজন ব্যাকএন্ড ডেভেলপার আছেন, তারা একটু ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন যে এপিআইটা আসলে ছাড়া পুরো অ্যাপ্লিকেশনের সিস্টেম আসলে কোনো মিনিংফুল থাকে না এখনকার ইন্ডাস্ট্রিতে। এবং আমাদের টেস্টিং যখন আমরা করি আসলে কি কি আমাদের চেক করতে হবে সেটাও আমরা দেখব। এবং এপিআই টেস্টিংটাই কেন প্রয়োজন, আমরা আসলে আরো অনেকভাবে টেস্ট করা যায়, সেটার থেকে এটা ডিফারেন্সটা কোথায় সেগুলো দেখব। এরপর আমরা যেরকম একটা মানুষের হেলথ অবস্থা কি ডক্টর কিছু রিপোর্ট দেখে বলে দিতে পারে। সো এরকম এপিআই এরও কিছু জিনিস আছে, কিছু কিওয়ার্ড আছে, সেই জিনিসগুলো দেখে আসলে আমরা একটা এপিআই কি অবস্থা, তার হেলথ কন্ডিশন কিরকম সেটা আমরা বলে দেখতে পাই। এবং এপিআই টেস্ট করার জন্য মার্কেটে অনেক টুলস আছে, কি কি আছে সেগুলো আমরা দেখবো, এবং প্র্যাকটিক্যালি আমরা আজকে দেখবো কিভাবে একটা এপিআই টেস্ট করতে হয়। ওকে, প্রথমে আমরা এপিআই এর ইন্ট্রোডাকশনটা দেখি। এপিআইটা আমরা সচরাচর সবাই চিনি, আমরা আমাদের রিয়েল লাইফে সবাই ইউজ করি। যেটা আমরা যে কোনো একটা সাইট ওপেন করি, রাইট? সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে নেই, ধরেন আমরা দারাজে কোনো একটা কিছু ভিজিট করতেছি। আমরা দারাজে ঢোকার পর কি করি? একটা প্রোডাক্ট সার্চ করি, যেটা আপনারা পারচেজ করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা সার্চ করতেছেন। কখনো কি চিন্তা করছেন যে এই যে আপনি একটা কিওয়ার্ড, সাপোজ আপনি মোবাইল পারচেজ করবেন, তখন আপনি কি করবেন? মোবাইল রিলেটেড যে প্রোডাক্ট গুলা আছে সবগুলা দেখতে চাচ্ছেন। যখন মোবাইলটা কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছেন, তার পিছনে কি হচ্ছে? আমরা তো সার্চ করার পর যদি মোবাইল থাকে তাহলে আমরা ইউজার ইন্টারফেসে সেই ইনফরমেশন গুলা দেখতে পাচ্ছি যে কি, কি কোম্পানির মোবাইল আছে, কত ধরনের মোবাইল আছে, সবকিছু ইনফরমেশন আমরা দেখতে পাই। কিন্তু তার পিছনে জিনিসটা কিভাবে কাজ করতেছে? এর পিছনে যে ব্যাকএন্ড সাইডে যে কাজগুলা হচ্ছে, সেই কাজগুলা আসলে কিভাবে হচ্ছে, সেটা বিজনেস লজিক মেনে হচ্ছে কিনা, এই জিনিসগুলা আমাদের মেইন ফোকাস থাকে এপিআই টেস্টিং এ। এখন একটু ডেফিনেশন যাওয়ার আগে আমরা চলেন একটা ওয়ার্ক ফ্লো দেখি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। তারপর আমরা ওইখানে ব্যাক করব। এখন সাপোজ আপনারা সবাই এখানে যারা আছেন, সচরাচর আমরা কম বেশি সবাই রেস্টুরেন্টে যাই। এখন রেস্টুরেন্টে যাওয়ার পর আপনারা যদি যাওয়ার পর একটা অর্ডার প্লেস করতে চান, আপনারা কি সবাই সরাসরি রেস্টুরেন্টে ঢোকার পর শেফ যে থাকে তাকে যা বলতে পারবেন যে, "ভাই আমাকে এই ৩ টা ফুড রেডি করেন।" বা মনে করেন আপনি সুলতান ডাইন বা কাচ্চি ভাই বা কোথাও একটা রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পরে সরাসরি শেফের কাছে চলে গেলেন যে, "আমাকে এই অর্ডারটা দেন।" এটা কি পসিবল? আপনাদের কাছে কি মনে হয়?
ইমরান ভাই? না, শেফ তো অর্ডার নেয় না, নেয় হচ্ছে ওয়েটাররা। আচ্ছা, সবাই কি একমত? জি ভাইয়া, একমত। আচ্ছা, এটা কখনোই পসিবল না, রাইট? যে আমি একটা রেস্টুরেন্টে গেলাম, যার পরে সরাসরি হচ্ছে আমরা শেফের কাছে গেলাম, যে বললাম আমাকে কিছু অর্ডার অ্যাকসেপ্ট করেন এবং এটা খুব এখনই প্রিপেয়ার করে দেন। এখন আমরা কার কাছে যাই? ওয়েটার আমাদের কাছে আসে, আসার পর হয়তোবা আপনাকে স্যার বা ম্যাডাম বলে ডাকতে পারে যে আপনি কি অর্ডার করতে চাচ্ছেন, সে তার আপনার কাছ থেকে অর্ডারটা নিবে। নেওয়ার পর সে এটাকে ফরওয়ার্ড করে দিবে কার কাছে? শেফের কাছে। শেফ এই অর্ডারটা প্রস্তুত করার জন্য যা ম্যাটেরিয়াল দরকার সেটা যদি থাকে এবং এবং কতটুকু টাইমের মধ্যে হচ্ছে সেটা প্রিপেয়ার করে দিতে পারবে, এই সবকিছু ইনফরমেশন সে কি করে ওয়েটারের কাছে দিয়ে দেয়। ওয়েটার আবার পরবর্তীতে কাস্টমারের কাছে আসে। এখন এই যে মাঝখানে ওয়েটারটা কি করতেছে, আমাদের দুইজনের মধ্যে কি করতেছে, কমিউনিকেট করতেছে যে আপনি রেস্টুরেন্টে গেলেন এবং শেফ এবং আপনি কেউ কিন্তু কাউকে চিনি না এবং কেউ কাউকে দেখিও না। মাঝখানে একজন মিডলম্যান হিসেবে কাজ করে যে হচ্ছে ওয়েটার, যে আপনার সাথে এবং শেফের সাথে দুইজনের সাথে কমিউনিকেট করতেছে। রিয়েল লাইফে আমাদের এপিআইটা হচ্ছে সেম। আমরা হচ্ছে ইউজার ইন্টারফেস, আমরা যে কোনো একটা সাইটে হচ্ছে ভিজিট করি, কিন্তু তার ব্যাকএন্ডে কি আছে বা ওইখানে কি হচ্ছে এই জিনিসগুলা কিন্তু আমরা কখনোই দেখি না বা দেখতে পারিও না। আমরা যার মাধ্যমে কমিউনিকেট করি সেটা হচ্ছে এপিআই। এপিআই এর ফুল ফর্মটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সে এমন একটা প্ল্যাটফর্ম রেডি করে রাখছে, আপনি ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারবেন। যেরকম একটা যদি আমরা রিয়েল এক্সাম্পলের কথা বলি, আমরা তো সবাই হচ্ছে গুগল ম্যাপ ইউজ করি, রাইট? যে কোনো লোকেশন ফাইন্ডিং এর জন্য, বা আমাদের হচ্ছে উবার বলেন, পাঠাও বলেন, সবাই কি করে? গুগল ম্যাপটা ইউজ করে। একটা চিন্তা করেন, সবাই কিন্তু কি করতেছে, গুগল ম্যাপটা ইউজ করতেছে লোকেশন ফাইন্ডিং এর জন্য। কিভাবে সম্ভব হচ্ছে? তাহলে গুগল ম্যাপ, গুগল কি করছে, একটা এপিআই বানায় রাখছে যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে। সবাই কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে, যে লোকেশন খুঁজে বের করার জন্য। এবং এটাকে আমরা হচ্ছে কি করতেছি, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। যে কোনো, এখানে কোনো বাধা ধরা নাই যে হচ্ছে এই কান্ট্রিতে ইউজ করতে পারবে, এই কান্ট্রিতে ইউজ করতে পারবে না, বা কমিউনিকেশন করতে পারবে না। ওয়ার্ল্ড ওয়াইড সবাই এটাকে অ্যাকসেপ্ট করতেছে। আমাদের আগের সিস্টেমে যদি একটু আমি 2000 সালের দিকে আমরা চিন্তা করি, তখন যেই ওয়েব অ্যাপ্লিকেশন গুলা ছিল ওয়েব বেসড, তারা কি করতো, তারা হচ্ছে নিজস্ব অ্যাপ্লিকেশন গুলাতে কমিউনিকেট করার জন্য ডিরেক্ট কোয়েরি লিখতো, যে কোয়েরির মাধ্যমে হচ্ছে তার ইন্টারনাল কাজগুলো চলতো, এবং ওইটা থার্ড পার্টি বা অন্য আদার্স কেউ হচ্ছে এটাকে একসেপ্ট করতে পারতো না বা ইউজ করতে পারতো না। তো এটা একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটাকেই হচ্ছে বের হয়ে আসার জন্য হচ্ছে এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসটা হচ্ছে ডেভেলপ করা হয়, যেটা দিয়ে হচ্ছে সবাই সবার সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারে। আমরা যদি আরেকটু একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে আপনারা তো সবাই মোটামুটি ই কমার্স সাইটে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করেন। যেরকম দারাজে যখন আপনি অনেকগুলো প্রোডাক্ট সিলেক্ট করে পেমেন্ট গেটওয়েতে যান, ওইখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট গেটওয়ে শো করে, যেরকম বিকাশ বা নগদ বা হচ্ছে বিভিন্ন কার্ডের জন্য অপশন দেখায়। এখন বিকাশ বা নগদ এরা কি দারাজের কোনো নিজস্ব প্রোডাক্ট? না ভাইয়া, নিজস্ব প্রোডাক্টটা বিভিন্ন ভেন্ডরের প্রোডাক্ট। আচ্ছা, তাহলে বিকাশ, নগদ বা উপায় বলি, এরা হচ্ছে সবাই আলাদা আলাদা সেপারেট কোম্পানি, ঠিক আছে? এখন দারাজের একটা অ্যাপ্লিকেশন আছে। সাপোজ ধরেন আপনার নিজস্ব একটা অ্যাপ্লিকেশন বা আপনি একটা ই কমার্স সাইট ডেভেলপ করতে যাচ্ছেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের কি করা লাগতেছে, বিকাশ, উপায় বা নগদ ওদের সাহায্য লাগতেছে। এখন আপনি একটা সেপারেট কোম্পানি, তারা আলাদা সেপারেট কোম্পানি, এই দুইটা কোম্পানির মধ্যে কমিউনিকেশন করতে হবে।
এই কমিউনিকেট করার জন্যই হচ্ছে যে মাধ্যমটা আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে এপিআই। এরকম আরেকটা বড় মেজর বেনিফিট হচ্ছে এই একটা এপিআই ডেভেলপ করার পর সেই এপিআইটা ওয়েব, মোবাইল, আইওএস, ট্যাবলেট বলেন, যতগুলা প্ল্যাটফর্ম আছে সব জায়গায় ইউজ করা যায়। আগে যেটা করা হইতো ওয়েবের জন্য আলাদাভাবে স্পেসিফিক বানানো হইতো, মোবাইলের জন্য, আইওএস এর জন্য আলাদা আলাদা কুইরি লেখা হতো। এখন যেটা করা হয় সেটা হচ্ছে একটা জায়গায় এটাকে গ্লোবাল ভাবে নিয়ে আসা হয়েছে। এখন এই জিনিসটাই আমাদেরকে হচ্ছে টেস্ট করতে হবে। এখন একটা গ্লোবাল জিনিস যেহেতু সবাই ইউজ করবে, অবশ্যই সবাই চাবে তার কোয়ালিটিটা যেন বেস্ট হয়। এখন একটা কোম্পানি একটা এপিআই বানাইলো, মনে করেন সাপোজ দারাজ একটা এপিআই বানাইলো, এপিআই বানায় দিয়ে দিল। কি বানাইলো? সে হচ্ছে প্রোডাক্ট কার্ডে অ্যাড করার সিস্টেম বানাইলো, ঠিক আছে? এখন আপনি প্রোডাক্ট অ্যাড করতেছেন একটা বা দুইটা, সে কার্ডে দেখাইতেছে 5টা। আপনারা কি একসেপ্ট করবেন এটা? না, কখনোই না। কখনোই হবে না। এখন মজার বিষয় হচ্ছে 5টা প্রোডাক্ট অ্যাড করে ফেললো সে, যখন আপনি চেক আউটে যাইতেছেন দেখতেছেন প্রাইস দেখাইতেছে একটার, তখন তো খুশি হয়ে যাবেন, রাইট? জি, যে প্রোডাক্ট অ্যাড করলাম 2টা, হয়ে গেল 5টা, কিন্তু প্রাইস দেখাইতেছে একটা। তাহলে তো জিনিসটা অনেক মজার হয়ে গেল যে একটার দামে 5টা পেয়ে গেলাম। সো এই যে কোয়ালিটির বিষয়টা, সবসময় কোয়ালিটিটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমার একটা সিস্টেম ডেভেলপ করার পর সেটা কতটা ইউজার ফ্রেন্ডলি এবং কতটা সে ফাংশনাল ভাবে ঠিকভাবে কাজ করতেছে এবং বিজনেস লজিকগুলা সে ফুলফিল করতে পারতেছে কিনা, এগুলো আমাদেরকে টেস্ট করতে হয়। এখন এটা দুইটা ভাবে হচ্ছে টেস্ট করা যায়। একটা হচ্ছে আমরা ইউজার ইন্টারফেস থেকে এগুলো টেস্ট করতে পারি, আরেকটা হচ্ছে এপিআই লেভেল থেকে। এপিআই হচ্ছে মূলত যেখানে সকল বিজনেস লজিক গুলা হচ্ছে লেখা থাকে, যার ব্যাকএন্ডে সকল বিজনেস লজিক থাকে। সো আমরা যদি বিজনেস লজিকটাকে এনশিওর করতে পারি যে 100% সে লজিক মেনটেন করতেছে এবং যত রকমের সিকিউরিটি আছে সবগুলা সে হচ্ছে মেনটেন করতেছে, এই টেস্টিং গুলো যখন আমরা কমপ্লিট করে ফেলবো তখন আমরা শিওর থাকবো যে আমার এপিআইটা পারফেক্ট আছে এবং সব দিকে সে ঠিক মতো কাজ করবে। এখন চলেন একটু দেখি এপিআইটা আসলে বাস্তবে কেমন। সে হচ্ছে যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে হচ্ছে কমিউনিকেশন করার জন্য হচ্ছে আমরা এপিআইটা ইউজ করি। একটু যদি এবার আমরা একটু ডেফিনেশনটা দেখি, যে API testing is a type of software testing that involves testing the application programming interface directly. আমরা অ্যাপ্লিকেশন ইন্টারফেস গুলো আছে, প্রোগ্রামিং যে এপিআই গুলো আছে সেগুলো ডিরেক্টলি ইউজ করতে পারি। এপিআইস আর দ্য কমিউনিকেশন প্রোটোকল, যেটা এর আগে বললাম যে অনেকগুলা সিস্টেমকে একসাথে কমিউনিকেট করার জন্য একটা প্রোটোকল বা টুলস বলতে পারি, that allow different software application to communicate each other. একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম কমিউনিকেট করার জন্যই হচ্ছে এপিআই বানানো হয় এবং এক একটা এপিআই এর এক এক রকম পারপাস থাকে এবং আমাদের মেইন এনশিওর করতে হবে যে এপিআইটা বানানো হয়েছে সেটার যে ফাংশনালিটি যা থাকার কথা, এক্সপেক্টেড যে জিনিসগুলা, যে ফাংশনালিটি ঠিকমতো কাজ করতেছে কিনা, তার রিলায়েবিলিটি কিরকম, তার পারফরমেন্স কিরকম। পারফরমেন্স এখানে অনেক মেজর একটা জিনিস, এবং সিকিউরিটি। অনেক সময় আপনাদের হয়, আপনারা ফেস করছেন কিনা জানি না, আপনাদের হচ্ছে যখন আমাদের এসএসসি বা এইচএসসি বলি রেজাল্ট যখন পাবলিশ করে সাইটগুলো অনেক ডাউন হয়ে যায়, রাইট? নরমালি আমরা খুব যত দ্রুত হচ্ছে সাইটগুলোকে অ্যাক্সেস করতে পারি, রেজাল্টের দিন ততটা, বা ভার্সিটির হচ্ছে রেজাল্ট যখন পাবলিশ হয় তখন সাইটগুলো অ্যাক্সেস করা খুব টাফ হয়ে যায়, অনেক লোড থাকে। সো একটা এপিআই বানানোর পর সেটা লোড ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, এবং সিকিউরিটি, যে থার্ড পার্টি কেউ যেন এটাকে হ্যাক করতে না পারে। নরমালি আমরা যে ইউআরএল গুলা দেখি সেগুলো হচ্ছে এক একটা এপিআই, যেমন এখানে একটা এক্সাম্পল যে https:/www.com example.com, এখানে জাস্ট একটা ডেমো এপিআই দেওয়া আছে। এই যে
https থেকে .com পর্যন্ত এটা হচ্ছে একটা ডোমেইন অ্যাড্রেস, যেটা .com হতে পারে, .edu হতে পারে, .bd হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এরপর কিছু পার্ট থাকে, কিছু ডিরেক্টরি থাকে, কিছু ফাইল থাকে, কিছু প্যারামিটার থাকে। যেরকম যারা ডেভেলপার তারা ডেভেলপ করার সময় অনেক সময় তাদের কোড বেস গুলা বিভিন্ন ক্যাটাগরি বা সেকশনে ভাগ করে রাখে। তাদের ফাইল নেম গুলো অনেকগুলো হতে পারে। সচরাচর আমরা HTML দেখি বা .jsp ফাইল হতে পারে, অন্য কোনো এক্সটেনশনের ফাইল হতে পারে। এবং লাস্টে যে অংশটা যে প্যারামিটার, এই যে আমরা সার্চ করি যে মোবাইল দরকার বা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস দরকার, এই যে সার্চ করার সময় যে কিওয়ার্ড গুলা দেই, এই কিওয়ার্ড গুলো এখানে হচ্ছে প্যারামিটার হিসেবে আসে। এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বা জানার কোনো কিছু আছে কিনা? স্যার কাইন্ডলি আরেকবার একটু বোঝাবেন, ক্লিয়ার বুঝি না আমি একটু। কোন পার্টটাতে ক্লিয়ার হয় না আপনার? যে ডোমেইন নেম পর্যন্ত বুঝছি, তারপরে যে ডিরেক্টরি দেন পাথের যে পোর্শনটা আর কি এটা। আচ্ছা, https থেকে .com পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের ডোমেইন, যে মেইন ইউআরএলটা থাকে, বেস ইউআরএলটা থাকে বা ডোমেইনটা থাকে, যেরকম daras.com পর্যন্ত এটা হচ্ছে তাদের মেইন ডোমেইন। এরপর স্ল্যাশ দিয়ে বাকি যা কিছু থাকে এগুলো হচ্ছে এক একটা এপিআই এর পাথ বলা হয়, যে এন্ড পয়েন্ট বলা হয়, আরেকটা নামে ডাকা হয়, যে কোন এন্ড পয়েন্ট, এক একটা এন্ড পয়েন্টের এক একটা পারপাস থাকে যে কি কাজে সে ইউজ হবে। এখন যখন ডেভেলপাররা কোড লিখে, সাপোজ আরেকটা সহজ উদাহরণ দিই, আপনার পিসিতে মনে করেন একটা ফোল্ডার আছে, ঠিক আছে, সি ড্রাইভ, এই .com পর্যন্তটাকে ধরেন সি ড্রাইভ বা ডি ড্রাইভ, ঠিক আছে। এরপর ওই সি ড্রাইভ বা ডি ড্রাইভের মধ্যে আমরা কি রাখি, বিভিন্ন ফোল্ডারে ভাগ করি। যেরকম একটা মিউজিক ফোল্ডার হইতে পারে, একটা ফাইল ফোল্ডার হইতে পারে, এরপর একটা হচ্ছে মনে করেন আপনার কিছু ডকুমেন্টেশনের জন্য ফোল্ডার হইতে পারে, একটা প্রজেক্ট ফোল্ডার হইতে পারে। এই ক্যাটাগরিটা হচ্ছে মূলত এরকম ফোল্ডার, যে আপনি কোন ক্যাটাগরিতে তাকে রাখবেন বা তার ডিরেক্টরিটা কি হবে, যে কোন সেকশনটাতে থাকবে। এরপর হচ্ছে ফাইল নেম, মনে করেন আপনার প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, তাহলে আপনার সি ড্রাইভ পর্যন্ত .com, এরপরে হচ্ছে আপনার সেই ফোল্ডারের নেম, স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নেমে যখন আপনি এন্ট্রি করবেন তখন আপনি একটা ফাইল দেখতে পাচ্ছেন, প্রজেক্টের ফাইল, মনে করেন আপনার ডক একটা ফাইল আছে বা প্রেজেন্টেশনে একটা ফাইল আছে, দেন হচ্ছে ফাইল নেম, যে ফাইল নেমটা মূলত হচ্ছে যেখানে কোডগুলো লেখা থাকে। এরপর হচ্ছে কোশ্চেন মার্কের পর যে আইডি ইকুয়াল, এটা হচ্ছে প্যারামিটার। আইডিটা হচ্ছে একটা এখানে ধরেন র্যান্ডম, আইডির জায়গায় যে কোনো ভ্যালু থাকতে পারে, ইকুয়াল দিয়ে 1 2 3 4, এটা হচ্ছে মেইন ভ্যালু। এইখানে এসে আমরা যখন হচ্ছে একটা সাইটে সার্চ করি কোনো কিছু, তখন হচ্ছে সে ওই সার্চ কিওয়ার্ডটা এইখানে পাঠায় দেয়। ইকুয়ালের পর যে 1 2 3 4 5 আছে, এখানে রিপ্লেস হয়। রিপ্লেস হওয়ার পর সে যখন এইখানে একটা কোনো ডেটা আসতেছে, তখন এই সম্পূর্ণটা হয়ে যায় একটা এপিআই, যেটা যখন হিট করা হয় তখন হচ্ছে সে হচ্ছে তার সার্ভারে হচ্ছে খোঁজে যে এই ইনফরমেশনটা আছে কিনা বা এই রিলেটেড কোনো কিছু কন্টেন্ট আছে কিনা, যদি থাকে তখন সে এটাকে রিটার্ন করে। আপনাকে এবার ক্লিয়ার? জি ওকে, বাকিদের কারো কোনো কোশ্চেন? যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন আপনারা, সেটা খুব ছোট হোক। সার্চ করলে হচ্ছে সার্চটা আমার এই আইডির পরে আর কি পাস হয়। হ্যাঁ, এখন আর চলেন আমি যদি মোবাইল লিখে সার্চ দিই তাহলে আমার আইডির পরে মোবাইল দিয়ে সার্চ করবে, আর রাইট। ল্যাপটপ দিয়ে ল্যাপটপ, এরকম। এখন একটু প্র্যাকটিক্যালি দেখি, হ্যাঁ আমরা তাহলে আমি যদি আরো স্পেসিফিক করে বলি যে আমি যদি স্যামসাং মোবাইল চাই তাহলে ওই ক্যাটাগরিতে শুধু এটা হিট করবে। রাইট, শুধু ওই ক্যাটাগরিটা ম্যাচ করবে ওই কিওয়ার্ড দিয়ে। জি যেরকম এই যে এখানে দাঁড়াতে সার্চ করি, আমরা যদি জাস্ট এক্সাম্পল হিসেবে প্রথমে মোবাইলটাই লিখি, মোবাইল লিখে যদি সার্চ করি, তাহলে মোবাইল রিলেটেড যা কিছু আছে সব কি এখানে আসতেছে। জি এখন আপনি যেটা বললেন যে হচ্ছে আমরা যদি আরেকটু স্পেসিফিক করে দেই যে না আমার এই টাইপের মোবাইলই লাগবে, যে এই কোম্পানির মোবাইল লাগবে, তখন দেখেন শুধুমাত্র কি আসতেছে, স্যামসাং এর মোবাইল গুলো আসতেছে। জি এখন এখানে যেটা হয় যে আমি এই যে এখানে আমরা
মনে করেন স্যামসাং মোবাইল লেখাটা পাঠাইলাম, তখন এই যে 1 2 3 4 এখানে যে কি 1 2 3 4 যে ভ্যালুটা আছে এটা মনে করেন সেখানে রিপ্লেস হয়ে যাবে। স্যামসাং মোবাইলটা এখানে চলে আসবে, তখন হচ্ছে আমরা যখন এই সার্চ বাটনটা ক্লিক করি তখন আসলে একটা এপিআই কল হয়। এই এপিআইটা যখন কল হয় তখন সে হচ্ছে কি করে ডেটাবেস থেকে এই রিলেটেড ইনফরমেশন গুলো খুঁজে নিয়ে আসে। ক্লিয়ার এইখানে এই এতটুকু? এপিআইটার কাজ হচ্ছে সার্চ করা আর কি। রাইট। সে হচ্ছে তার ডেটাবেস থেকে আমি যা দিব সে তাই খুঁজে নিয়ে আসবে। এখন মনে করেন আমি একটা ইনভ্যালিড কোনো কিছু দিলাম, এই নামে তো তার কোনো কিছু থাকার কথা না। না, যদি না পাই তাহলে সে কি দেখাবে? নট ফাউন্ড বা হচ্ছে নো রেজাল্ট, সে কোনো কিছু খুঁজে পায়নি। ক্লিয়ার এতটুকু সবাই? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে কি প্রত্যেকটা পাতি এপিআই? হ্যাঁ, প্রত্যেকটা পাতি হচ্ছে এপিআই বা এন্ড পয়েন্ট গুলো। এবং প্রত্যেকটা এপিআই এক একটা নিজস্ব পারপাস থাকে, যে এটা কেন কোন পারপাসে হচ্ছে এপিআইটা বানাবে। যেরকম রেজিস্ট্রেশনের জন্য একটা এপিআই থাকতে পারে, লগ ইনের জন্য এপিআই থাকে, অ্যাড টু কার্ডের জন্য এপিআই থাকে, এরপর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন প্রোডাক্ট ইনফরমেশন ফেচ করার জন্য এপিআই থাকে, প্রোডাক্ট ডিটেলস এর জন্য এপিআই থাকে, আলাদা আলাদা এপিআই থাকে। ওকে, আপনাদের যদি এখনো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা সামনে আগাবো। হ্যাঁ, এই যে হ্যাঁ, ওয়েব পেজ এইচটিএমএল এইটার কাজ কি? আইডি ডট সরি আইডি ইকুয়াল 1 2 3 4 এটা তো স্পেসিফিক কোন একটা ইয়া দিয়ে সার্চ করলাম, কিন্তু এই যে সামনে ভাই ক্যাটাগরি এবং ওয়েব পেজ এই দুটা কি? যদি আচ্ছা, ক্যাটাগরিটা হচ্ছে মূলত একটা ফোল্ডার বা হচ্ছে স্পেসিফিক কোন লোকেশনে হচ্ছে আমার এই ফাইলটা আছে সেটা আচ্ছা, ইন্ডিকেট করতেছে। আর ওয়েব পেজ ডট এচটিএমএল আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি, জি 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 ওইটার যে ভিউটা দেখানোর জন্য যে যাবতীয় কোড বা এপিআইটা ইন্টিগ্রেশন করা আছে যে কোন ফোল্ডারে, সেটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। এখানে যে সবসময় ওয়েব পেজ ডট এচটিএমএল হবে এরকম না, অনেক সময় অন্যান্য ফাইলও হইতে পারে, অনেক সময় এক্সটেনশন নাও থাকতে পারে। যেরকম লাইক শুধু ওয়েব পেজ থাকতে পারে, এখানে ডট এচটিএমএল শো করতেছে, হয়তোবা আরো ফাইল এক্সটেনশন আছে যেরকম ডট জেএসপি, ওইটা থাকতে পারে, অথবা এরকম নাও থাকতে পারে এক্সটেনশন, শুধু ফাইলের নেমটা থাকতে পারে। জি ধন্যবাদ। ওকে, বাকিদের মধ্যে কারো কোনো কোশ্চেন? ওকে, যদি না থাকে তাহলে চলুন সামনে আগে আমরা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এক্স্যাক্টলি আমরা কি চেক করি, যে আবার কি কি চেক করা উচিত একজন টেস্টার হিসেবে, যে আপনি এই ফিল্ডে হচ্ছে কাজ করবেন এপিআই টেস্টার হিসেবে, আপনার কি কি আসলে মাথায় রাখতে হবে যে আমার এই জিনিসগুলো একটা এপিআই তে চেক করতে হবে। আমরা এপিআই তে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ফাংশনালিটি টেস্ট করি, যে এপিআই যে মেইন ফাংশনালিটি যা হওয়ার কথা সেটা ঠিক মতো আছে কিনা, এটা ইনশিওর করা হচ্ছে ফার্স্ট কাজ। এরপর এসটিটিপি স্ট্যাটাস কোড আছে, যেটা মূলত আমরা একটা এপিআই এর হেলথ কি অবস্থা সেটা আমরা হচ্ছে দেখতে পারি, যে মনে করেন আপনার কি হেলথ বা আপনার একটা সমস্যা হচ্ছে, সাপোজ আপনার কোনো একটা প্রবলেম হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, সে টেস্ট দিল, রিপোর্ট দেখে আপনার কন্ডিশন বলে দিল যে আপনার এই কন্ডিশন বা এই অবস্থা। সো সেম হচ্ছে আমরা একটা এপিআই এর কি অবস্থা সেটা হচ্ছে ইনস্ট্যান্ট তার স্ট্যাটাস কোড দেখে হচ্ছে ভেরিফাই করতে পারি। এরপর হচ্ছে রেসপন্স ডাটা, আমি এপিআই কে যা বললাম সে আমাকে সেই অনুযায়ী ডাটা দিচ্ছে কিনা এটা ভেরিফাই করা, যে আমি চাইলাম একটা সে আমাকে দিল আরেকটা, তাহলে তো এপিআই ঠিক মতো কাজ করতেছে না। এরপর হচ্ছে পারফরমেন্স, যে একটা এপিআই যদি একসাথে 100 মানুষ ইউজ করে তাহলে তার পারফরমেন্স কেমন থাকতেছে, যদি 1000 মানুষ ইউজ করে তাহলে তার পারফরমেন্স কেমন হচ্ছে সেটাকে টেস্ট করা। এরপর সিকিউরিটি টেস্টিং করা, যে এপিআইটা কতটুকু সিকিউর, সে কোনো থার্ড পার্টি কোনো কিছু একসেপ্ট করে কিনা এগুলো এনশোর করা। এবং এপিআই যে ওয়ার্ক ফ্লো, এপিআই তো একটা থাকবে না, একটা প্রজেক্টে যখন আপনারা কাজ করবেন তখন দেখা যাবে অনেকগুলো এপিআই আছে, একটা এপিআই সাথে আরেকটা এপিআই অনেক সময় কানেক্টেড থাকে। যেরকম দারাজ থেকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতেছেন, চেক আউটে যাচ্ছেন,
এবং পেমেন্ট করতেছেন বিকাশ দিয়ে, তাহলে দারাজ থেকে চলে গেলেন বিকাশে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর সেই ইনফরমেশনটা আবার চলে আসতেছে কার কাছে? দারাজের কাছে। তাহলে এই যে ওয়ার্ক ফ্লোটা এটা ঠিক মতো আছে কিনা সেটা আমাদের ইন্টারন টেস্ট করা। এরপর কোনো ধরনের এরর আসলে সেগুলো কিভাবে হ্যান্ডেল করা হয় বা কি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি সেটা জানা। এখন আমরা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন গুলা দুইটা সাইড থেকেই হচ্ছে আমরা টেস্ট করতে পারি। একটা হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটা একটু আগে আমরা হচ্ছে দারাজে যে ভিজিট করলাম সেখানে আমরা হচ্ছে ইউজার ইন্টারফেসটাকে দেখতে পাচ্ছি, ওই ইউজার ইন্টারফেস থেকে টেস্ট করা যায়। আরেকটা হচ্ছে আমরা এপিআই টেস্টিং করতেছি, যেটাকে বলা হয় আরেক নামে ব্যাকএন্ড টেস্টিং। এখন দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? সেম কাজটা দুই জায়গা থেকে করা যায়, বাট এপিআই যে টেস্টটা হয় সেটা অনেক ফাস্টার হয়। ওটা মূলত হচ্ছে ব্যাকএন্ডের যে লজিক গুলা আছে সেই ব্যাকএন্ডের লজিক গুলা ঠিক মতো হচ্ছে কিনা বা বিজনেস লজিক গুলা হচ্ছে কিনা সেটা খুব দ্রুত হচ্ছে ফাইন্ড আউট করে দেওয়া যায়। আর ওয়েব বা গুই টেস্টিং যেটা বলি আমরা সেটাকে হচ্ছে একটু কমপ্লেক্স হয়, যেটা এটার উপর ফ্রন্ট এন্ডের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় আমাদেরকে, মূলত হচ্ছে ফ্রন্ট এন্ড টেস্টিং বলা হয় এটাকে। এরপর হচ্ছে একটু স্লো হয়। এপিআইটা যতটা দ্রুত আমরা হচ্ছে ফার্স্ট টেস্ট করতে পারি, অনেক সময় এরকম সিনারিও আসবে বা আপনারা যদি এই এসকিউতে জব করবেন যখন, তখন এই সিনারিগুলো ফেস করবেন যে কোন একটা প্রোডাকশনে ইস্যু আসছে, সেই প্রবলেমটা আপনাকে রিপ্রোডিউস করতে হবে। এখন ওইখানের সাথে অনেকগুলা জিনিস একসাথে অ্যাটাচ, সো ওই ইস্যুটা রিপ্রোডিউস করতে গেলে দেখা গেল ফ্রন্ট এন্ড থেকে রিপ্রোডিউস করতে গেলে আপনাদের অনেক টাইম লাগবে, দেখা যায় 5 থেকে 10 মিনিট লাগবে। সেটা যদি আমরা এপিআই থ্রুতে করতে পারি তাহলে আমাদের সময় লাগবে 1 মিনিটের থেকে কম, প্রায় 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগবে ইস্যুটা রিপ্রোডিউস করতে, যে আসলে প্রবলেম আছে কিনা। সো এপিআইটা হচ্ছে অনেক ফাস্টার হয় এই ক্ষেত্রে। এবার আমরা হচ্ছে কিছু এসটিটিপি মেথড দেখব এবং স্ট্যাটাস কোড দেখব। যেহেতু আমরা একটু প্র্যাকটিক্যাল সেশন দেখব, এই জিনিসগুলো নলেজ আসলে থাকা খুব ইম্পর্টেন্ট। এগুলা যদি একটু না বুঝি আমরা তাহলে হচ্ছে দেখা যাবে সামনে আগালে আপনাদের মাথার উপর দিয়ে রকেট সায়েন্স চলবে, যে কিছুই তো মাথায় ঢুকতেছে না। আচ্ছা, তার আগে আপনাদের কাছে একটু কোশ্চেন নেই, হ্যাঁ, ওই দুইটা নিয়ে, যে এপিআই তে আমরা কি কি চেক করতেছি এতটুকু আপনাদের ক্লিয়ার কিনা, আর হচ্ছে এপিআই এবং হচ্ছে ইউজার ইন্টারফেস বা গুই টেস্টিং এর মধ্যে পার্থক্যটা। এতটুকুর মধ্যে কি আপনাদের কারো কোনো কোশ্চেন? থিঙ্ক আপনাদের কোনো কোশ্চেন নাই। ওকে, চলেন হচ্ছে আমরা এবার কিছু মেথড এবং স্ট্যাটাস কোড দেখি। আমাদের কিছু কমন মেথড আছে, যেরকম পোস্ট, পুট, গেট, প্যাচ, ডিলেট। আমরা একজন হ্যান্ড রেজ করছেন, হ্যাঁ ভাই আপনি কোশ্চেনটা করেন। ভাইয়া, পোস্ট আর পুটের যে কাজটা আমরা সাধারণত দুইটার কাজ পোস্ট মেথড দিয়ে করতে পারি, তাহলে সেখানে পুট কেন ব্যবহার করব? আচ্ছা, আমি নোট করে রাখলাম, আপনার অ্যান্সার দিব। আগে আমরা একটু ওকে ভাই। সবগুলা ব্যাখ্যা করি, তারপরে হচ্ছে লাস্ট অ্যান্সার দিব। ওকে, পোস্ট হচ্ছে আমরা যখন মনে করেন আপনি ভার্সিটিতে অ্যাডমিশন নিলেন, অ্যাডমিশন নেওয়ার পর কি করে, অ্যাডমিশন সেকশনে যারা থাকে তারা হচ্ছে আপনার নামে একটা নতুন রেকর্ড এন্ট্রি করে, যে হচ্ছে একটা স্টুডেন্ট আমাদের এখন, তার একটা আইডি দিয়ে দেয় আপনাদেরকে। যখন আপনি আপনার সকল ইনফরমেশন দিচ্ছেন, লাইক আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার প্রিভিয়াস রেজাল্ট, এসএসসি এইচএসসি ইনফরমেশন সবকিছু দিচ্ছেন, ওই সকল ইনফরমেশন কি করতেছে ভার্সিটি তাদের যে সাইট ডেটাবেজে সেইখানে হচ্ছে রেকর্ড করে রাখতেছে। তো রেকর্ড করার জন্য তাদের কাছে মনে করেন একটা ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম, সেখানে সকল ইনফরমেশন সে টাইপ করে যখন হচ্ছে সাবমিট বাটনটা ক্লিক করে তখন হচ্ছে ওই ভার্সিটির ডেটাবেজে নতুন একটা রেকর্ড ইনসার্ট হয়। বা যে কোনো সাইটে আমরা যে রেজিস্ট্রেশন করি সেখানে মূলত যে কাজটা হয় যে আমরা সকল ইনফরমেশন দিয়ে যখন রেজিস্টার বা সাবমিট বাটনে ক্লিক করি তখন
একটা এপিআই কল হয়, যে এপিআইটা আপনি যে ইনফরমেশন গুলা দিচ্ছেন সেগুলা নিয়ে সে ডেটাবেজে স্টোর করে, এবং তখন যেই মেথডটা ইউজ হয় সেটা হচ্ছে পোস্ট মেথড। পোস্ট মেথডটা ইউজ করা হয় মূলত ডেটাবেজে নতুন একটা ডেটা ইনসার্ট করার জন্য। ডেটাবেজে একদম নিউ একটা রেকর্ড ইনসার্ট করার জন্য আমরা হচ্ছে পোস্ট মেথডটাকে ইউজ করি। আর পুটটা হচ্ছে, মনে করেন আপনি ভার্সিটি অলরেডি এক্সিস্টিং বা হচ্ছে একজন স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যাওয়ার পর আপনার মনে হলো যে আমার বাবার বা হচ্ছে আপনার ফোন নাম্বারটা হচ্ছে হারাই গেছে, আপনি নতুন একটা নাম্বার ইউজ করতেছেন, ইউনিভার্সিটি থেকে তারা হচ্ছে মেসেজ দেয় বা হচ্ছে মেইল করে, সেগুলো হচ্ছে আপডেট করা দরকার ফোন নাম্বারে মেসেজ পাওয়ার জন্য। তখন আপনি কি করছেন, তাদের কাছে গেলেন, যাওয়ার পর বললেন যে ভাইয়া বা হচ্ছে স্যার আপনার আমাকে হচ্ছে এই নাম্বারটা হচ্ছে আপডেট করে দেন, ওই নাম্বারটা আগের নাম্বারটা ডিলিট করে এটাকে হচ্ছে বসায় দেন। তখন তারা কি করবে, তারা ওই ফর্মটা আবার ওপেন করবে, বা ওপেন করার পর সে যখন আপনার রেকর্ডটা দেখবে, রেকর্ডে যায় সে জাস্ট আপনার আগের ফোন নাম্বারটাকে রিমুভ করে দিয়ে নতুন ফোন নাম্বারটা দিবে, দিয়ে হচ্ছে সাবমিট করে দিবে। এখন কথা হচ্ছে, যদি আপনি পোস্ট মেথডে দেন এই জিনিসটাকে, তখন সে কি করবে, একটা এরর দিবে, কারণ অলরেডি আপনার নামে হচ্ছে একটা রেকর্ড আছে, অথবা কি করবে, সে ডুপ্লিকেট একটা রেকর্ড জেনারেট করবে। এখন আমরা তো আর চাই না যে ডুপ্লিকেট জেনারেট করতে বা কোনো এররও পাইতে। আমরা কি চাই, যে আমার রেকর্ড যা আছে বাকি ইনফরমেশন সবগুলো সেভ থাকবে, জাস্ট এই জিনিসটা হচ্ছে আপডেট হবে মোবাইল নাম্বারটা। তখন আমরা হচ্ছে স্পেসিফিক ভাবে পুট ইউজ করি। পুটের কাজ হচ্ছে এক্সিস্টিং কোনো রেকর্ডের যদি কোনো কিছু আমরা মডিফাই করতে চাই, সেটা শুধু ফোন নাম্বার হইতে পারে বা আরো অনেক কিছু একসাথে মডিফাই হইতে পারে। সো এক্সিস্টিং কোনো কিছুকে যখন আমরা শুধুমাত্র মডিফাই করতে চাই, এই পারপাসে যখন কোনো কিছুকে আমরা এডিট করি, তখন আমরা হচ্ছে পুট মেথডটা ইউজ করি। সো পোস্ট হচ্ছে অলওয়েজ আপনার একটা নতুন রেকর্ড জেনারেট করবে, যদি আগের থেকে থাকে সেম তাহলে সে আবার ডুপ্লিকেট জেনারেট করবে। আর পুট হচ্ছে নতুন কোনো কিছু জেনারেট করবে না, সে কি করবে, এক্সিস্টিংটাকে হচ্ছে মডিফাই করবে। এরপর হচ্ছে গেটটা হচ্ছে আমার অলরেডি ডেটাবেজে ইনফরমেশন আছে। এখন আপনি যখন বলবেন যে আমার রেকর্ডটাকে আপডেট করতে হবে, তখন আপনার কাছে আইডি চাবে, ঠিক আছে, আপনার কাছে হচ্ছে আইডি চাবে। এখন আইডি আপনি যখন দিবেন, তখন তারা কি করবে, আপনার আইডি দিয়ে একটা রিকোয়েস্ট করবে, তখন সে যে মেথডটা ইউজ করবে সেটা হচ্ছে গেট। ডেটাবেস থেকে আমরা যখন কোনো কিছু জাস্ট আনতে চাই, তখন হচ্ছে আমরা গেট ইউজ করি। আর ডিলেটের জন্য জাস্ট হচ্ছে ডিলেট করা যায়, যে আমি ডেটাবেস থেকে রেকর্ডটাকে রাখবো না, রিমুভ করে দেওয়ার জন্য। আর প্যাচটা হচ্ছে স্পেসিফিক ভাবে ইউজ করা হয়। অনেক সময় আমাদের অনেক সিস্টেম থাকে যেখানে হচ্ছে যে আপনার চাইলে আপনি অনেক রেকর্ড একবার ইনসার্ট করার পর সেটাকে আর আপডেট করতে পারবেন না, শুধুমাত্র কিছু ফিল্ড আপনার আপডেট করতে পারবেন, তখন হচ্ছে ওই প্যাচ ইউজ করা হয়। পুট দিয়ে এবং প্যাচ দিয়ে, প্যাচের কাজটা পুটেও করা যায়, বাট অনেক সময় হচ্ছে সিকিউর করার জন্য হচ্ছে, যেহেতু পুট একসাথে অনেকগুলো ফিল্ড আপডেট করতে পারে, বাট প্যাচ হচ্ছে এট এ টাইম একটা ফিল্ডে আপডেট করতে পারবে, মাল্টিপল আপডেট করতে পারে না। বাট পুট সিঙ্গেলও করতে পারে, মাল্টিপলও করতে পারে। প্যাচ যদি ডেভেলপার মনে করে যে না আমি এই এপিআইটাতে প্যাচ অ্যালাউ করব, তাহলে আমরা সেটা এক্সেস করতে পারবো, আদারওয়াইজ হচ্ছে আমরা এক্সেস করতে পারবো না। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, চলেন এবার হচ্ছে আমরা কিছু স্ট্যাটাস কোড দেখি। স্ট্যাটাস কোডগুলোকে যেগুলো মেজর সবসময় সব থেকে বেশি ইউজ হয়, আমরা তিনটা সেকশনে ভাগ করছি। একটা হচ্ছে সাকসেসফুল রেসপন্স, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড এরর, আর এটা হচ্ছে সার্ভার সাইড এরর। ক্লায়েন্ট সাইড যে এরর গুলা, এগুলো সচরাচর আমরা পাই বা ওইভাবে আমরা নোটিস করি না।
যেটা হচ্ছে যখন আপনারা এপিআই টেস্ট করবেন তখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি পাবেন। আর সার্ভার সাইড হচ্ছে সার্ভার রিলেটেড যে এরর গুলো আমরা মূলত পাই, যে সার্ভারে যদি কোনো কারণে প্রবলেম হয়, সার্ভার কনফিগারেশন বা সার্ভার ডাউন হয়ে গেছে, কানেকশনের প্রবলেম, তখন হচ্ছে আমরা সার্ভার সাইডের হচ্ছে স্ট্যাটাস গুলা পাই। আর সাকসেসফুল যে রেসপন্সটা আছে, যে আমরা কোনো কিছু ডেটাবেজ ইনসার্ট করলাম বা আপডেট করলাম, সেই ক্ষেত্রে যদি সাকসেস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই সাকসেস মেসেজ গুলো দেখায়। সাকসেসের মধ্যে যেরকম 200, 201, 204 আছে, 5 সিরিজের কিছু কমন এখানে দেওয়া হয়েছে, আর হচ্ছে 4 সিরিজে। আমরা একটু প্র্যাকটিক্যালি এগুলো কয়েকটা দেখবো যখন আমরা এপিআই টেস্ট করব। এগুলোর মাধ্যমে মূলত আমরা হচ্ছে আমাদের এপিআই এর হেলথ কি অবস্থা বা এপিআইটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা আমরা বুঝতে পারি। যেরকম সাপোজ একটা জিনিস যদি বলি 503, এটা আমরা অনেক সময় পাই যে কোনো একটা সার্ভার যদি ডাউন হয়ে যায় তখন হচ্ছে আমরা পাই যে সার্ভিস আনঅ্যাভেলেবল। একটু পরে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এটা দেখবো কয়েকটা। ওকে, আমাদের হচ্ছে এপিআই টেস্ট করার জন্য হচ্ছে মার্কেটে অনেকগুলো টুলস আছে। আমরা যদি একটু টুলস গুলোর সাথে একটু পরিচিত হই। যেরকম সব থেকে মোস্ট পপুলার যে টুলসটা হচ্ছে সেটা হচ্ছে পোস্টম্যান। ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার বলেন, টেস্টার বলেন, সবাই এটা সব থেকে বেশি ইউজ করে, কারণ হচ্ছে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি। আমরা এখানে হচ্ছে পোস্টম্যান দিয়েই দেখবো। হ্যাঁ, আপনারা হচ্ছে স্লাইড প্লাস রেকর্ডিং দুইটাই পেয়ে যাবেন আপনাদের মেইলে। এরপর হচ্ছে আমরা সক ইউআই আছে, যেটা এপিআই টেস্টিং এর জন্য ইউজ করা হয়। এরপর সোয়াগার আছে, জেমিটারটা আমরা হচ্ছে এপিআই টেস্টিং এর জন্য আসলে এভাবে ইউজ করি না, বাট অনেকে হচ্ছে এটা দিয়ে এপিআই টেস্ট করে। জেমিটারের মেইন পারপাসটাই হচ্ছে লোড টেস্টিং এর জন্য, যে আমরা এপিআই কতটুকু লোড নিতে পারছে এটা টেস্ট করার জন্য জেমিটার টুলসটা ইউজ করা হয়। এরপর হচ্ছে পাও আছে, যেটা হচ্ছে ম্যাকওএস এর জন্য আলাদাভাবে। পোস্টম্যান এটা ম্যাকে ইউজ করা যায়, এটা হচ্ছে যে কোনো ওএস ভার্সনই সাপোর্ট করে। এরপর ইনসোনেমিয়া, এরপর ক্যাটালনি স্টুডিও, এগুলো দিয়ে হচ্ছে এপিআই টেস্টিং করা যায়। আর রেস্ট অ্যাশুড, এটা হচ্ছে মূলত জাভা বেসড, যারা হচ্ছে কোড করে হচ্ছে এপিআই টেস্ট করতে চায় তাদের জন্য। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছেন, কোশ্চেন করেন আপনার। ভাইয়া ওই যে জেমিটার দিয়ে তো লোড টেস্টিং করা হয় তাই না? এটা হ্যাঁ, কি এটা কি শেখানো হয় আসলে মানে আপনাদের মানে এইখানে? জি জি, আমাদের কোর্সে হচ্ছে এটা ইনক্লুড আছে। আমরা এপিআই টেস্টিং এর জন্য পোস্টম্যান ইউজ করি, যেখানে হচ্ছে ইন ডিটেলস সবকিছু শেখানো হয়। এপিআই আচ্ছা। টেস্টিং এর জন্য স্পেসিফিক ভাবে পোস্টম্যানটা ইউজ করি। আর আরেকটা হচ্ছে লোড টেস্টিং বা পারফরমেন্স টেস্টিং, যেটা হচ্ছে জেমিটার দিয়ে হচ্ছে দেখানো হয়। আচ্ছা, বুঝতে পারছি। পোস্টম্যান দিয়েও হচ্ছে করা যায় লোড টেস্টিংটা, বাট জেমিটারটা হচ্ছে বেস্ট পারফরমেন্স টেস্টিং এর জন্য, কারণ ওইখানে এত বেশি রিসোর্স আছে, প্লাস হচ্ছে ফ্যাসিলিটি আছে, যেটা যেহেতু একদম শুরু থেকে জেমিটারটা ইউজ হয়ে আসতেছে লোড টেস্টিং এর জন্য, ওইভাবে ওইটা রিসোর্সটা অনেক বেশি হাই। আর পোস্টম্যানটা আমরা হচ্ছে এপিআই টেস্টিং এর জন্য ইউজ করি। আচ্ছা, বুঝতে আজকে পারছি। আমি হচ্ছে জাস্ট একটা ছোট্ট ডেমো দেখাবো, ঠিক আছে? এরপর হচ্ছে নেক্সট সেশনে আমরা একদম শুরু থেকে মোটামুটি যতটুকু দেখানো যায় সবকিছু হচ্ছে আপনাদের একটা প্র্যাকটিক্যালি সেশন। ওই সেশনটা আমরা জাস্ট প্র্যাকটিক্যালি স্টার্ট করবো, তখন থিওরিটিক্যাল এত কিছু আর আলোচনা করব না। যেটা হচ্ছে আমরা এপিআই ভাবে ক্রুড অপারেশন, যেটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি, এই জিনিসটা আমরা হচ্ছে একটা ডেমো দেখি জাস্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা লোকাল সাইট, যেটা আমার হচ্ছে লোকাল ডেটাবেজে হচ্ছে দেওয়া আছে। এরপরে নেক্সট সেশনে আপনাদের হচ্ছে একটা রিয়েল এপিআই দিয়ে হচ্ছে দেখাবো, যেখানে হচ্ছে যাতে আপনারা পরবর্তীতে চাইলে প্র্যাকটিস করতে পারেন। বাট জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই। এখানে আমরা যে পোস্টম্যানটা ইউজ করব, এটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। postman.com লিখে সার্চ করলেই হবে। এটা হচ্ছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স তিনটার জন্য অ্যাভেলেবেল আছে। পোস্টম্যানে চলেন আমরা হচ্ছে জাস্ট ছোট্ট একটা ক্রিয়েট রিকোয়েস্ট দেখবো আজকে, ঠিক আছে? কিভাবে রিকোয়েস্ট ক্রিয়েট করতে হয় বা কিভাবে করবেন এটা আজকে দেখাচ্ছি না, নেক্সট সেশনে আপনাদেরকে দেখাবো। আমি
জাস্ট এতটুকু আমরা একটা ডেমো দেখব যে আমরা যখন একটা নতুন কিছু ক্রিয়েট করি সেটা রিফ্লেক্টটা কিরকম পড়ে। এটা আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, যেরকম এখানে হচ্ছে প্রোডাক্টস আছে, যদি প্রোডাক্টস অপশনে ক্লিক করি এখানে কি আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড করার পর দেখবো এখানে আসে কিনা বা সেটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কিনা। এই হচ্ছে আমাদের এপিআই ইন পয়েন্ট। আমরা এটা এখান থেকে কপি করলাম, এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টসে। এই দেখেন এইখানে কি আছে, কিছু মেথড সিলেক্ট করার জন্য অপশন আছে। যেরকম আমরা যদি ফার্স্ট একটা গেট করি যে কি কি প্রোডাক্ট আছে আমরা দেখতে চাই, তাহলে এই হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো হচ্ছে ওইখানে আছে সবগুলোর ডিটেলস এখানে শো করতেছে। সাপোজ আমরা জাস্ট একটা ক্রিয়েট করব, তো আমরা এটাকে একটা হচ্ছে একটা প্রোডাক্ট এখানে ইনসার্ট করি। হ্যাঁ, যদি ইনসার্ট করি সেই ক্ষেত্রে আমাদের মেথড হবে হচ্ছে পোস্ট, এটাকে যেটা আমরা পড়াশোনা করলাম একটু যে মেথড গুলোর মধ্যে ছিল। একটা প্রোডাক্টের নাম, সাপোজ আমি প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে টেস্ট, তার প্রাইস 500 রাখলাম, একটা ডিসক্রিপশন এখানে ডেমো দিয়ে রাখলাম, স্টক মনে করেন হচ্ছে 120 দিলাম, ইলেকট্রনিক্স ব্র্যান্ড থাকুক, রেটিং হচ্ছে মনে করেন এটা 5 রাখলাম। জাস্ট আমরা হচ্ছে একটা ডেমো রাখলাম, ঠিক আছে। এখন যদি আমরা রিকোয়েস্ট করি একটা নতুন প্রোডাক্ট চলে আসবে। এখন আমরা ওই পেজটাতে চলে যাই, দেখেন আগে আমার প্রোডাক্ট ছিল হচ্ছে 5টা, এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের কি নতুন একটা প্রোডাক্ট এখানে ইনসার্ট হচ্ছে। তাহলে এই যে মেকানিজম গুলা কিভাবে কাজ হচ্ছে এগুলো হচ্ছে ইন ডিটেলস ডিপ হচ্ছে এখানে শেখানো হয়। এবং এখন অনেক সময় আমাদের হচ্ছে ডেভেলপারের একটা এপিআই বিল্ড করতে অনেক টাইম লাগে, দেখা যায় ওই টাইমের মধ্যে টেস্টারদেরকে বসে থাকতে হয়। সো টেস্টার তো বসে থাকলে লাভ নেই, লস। কারণ আমরা আমাদের কাজটাকে যত আগে নিতে পারবো তত বেশি আমাদের জন্য ভালো। এবং হচ্ছে আমরা ডেভেলপমেন্ট যে সাইকেল আছে সেখানে হচ্ছে টাইমটাকে রিডিউস করতে পারবো। সো ডেভেলপারের কাছ থেকে একটা মক নিয়ে আমরা হচ্ছে সেটাকে আমাদের এইখানে রেডি করে আমরা আমাদের এপিআই টেস্টিং গুলো করতে পারি এবং প্রয়োজন অনুসারে আমাদের সকল নেসেসারি যা যা দরকার সব অ্যাপ্লাই করে আমরা জাস্ট রেডি করে রাখতে পারি। একটা মনে করেন টেমপ্লেটের মতো আমরা রেডি করে রাখলাম, ডেভেলপার এপিআই দিল, আমি জাস্ট এপিআইটা নিব এবং হচ্ছে এরকম পোস্টম্যান থেকে আমরা একটা কল করব। কল করার সাথে সাথে এটা রিফ্লেক্ট কি হচ্ছে, কোথায় ফেল হচ্ছে, পাস হচ্ছে, সব আমরা চেক করতে পারি। যেটা হচ্ছে আমাদেরকে মনে করেন ডেভেলপার সকালে দিল, 1 ঘন্টার মধ্যে তার কাছে আপডেট চলে গেল যে এপিআই টেস্ট কমপ্লিট, যেটা আমাদের টাইমটাকে অনেক বেশি রিডিউস করে। এই জন্য ইন্ডাস্ট্রিতে এপিআই টেস্টিংটার ইম্পর্টেন্ট অনেক বেশি। ওকে, এবার হচ্ছে আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা নেক্সট সেশনে ইনশাল্লাহ পুরোটা দেখবো প্র্যাকটিক্যালি, প্রত্যেকটা রিকোয়েস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে এপিআই গুলা বাকি আপডেট কিভাবে করবো, ডিলিট কিভাবে করবো সবগুলাই দেখবো।